তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 15 নম্বরের প্রশ্ন, এটা 2024 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটা দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ও আইনগত সম্পর্কের পাশাপাশি আর্থিক সম্পর্ককেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে সুনির্দিষ্ট করা হয়েছে। ভারতীয় সংবিধানের দ্বাদশ অংশে 268 থেকে 293 নম্বর ধারায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সম্পদের সুষম বণ্টন অপরিহার্য হলেও সাংবিধানিক ব্যবস্থায় কেন্দ্রকে আর্থিকভাবে অধিক শক্তিশালী করা হয়েছে। এবার হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক কি বলা হচ্ছে। দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ককে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে রাজস্ব বণ্টন ব্যবস্থা। সংবিধানে রাজস্ব সংগ্রহের ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এমন কিছু ধারা আছে, এটা কর নয়, ঠিক আছে, এমন কিছু কর আছে যা কেন্দ্রীয় সরকার ধার্য করে, করই হবে, এটা কর বা ট্যাক্স। এমন কিছু কর আছে যা কেন্দ্রীয় সরকার ধার্য করে এবং আদায় করে, কিন্তু সেই সংগৃহীত অর্থ সম্পূর্ণভাবে রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হয়। আবার কিছু কর কেন্দ্রের ধার্য আদায় করলেও তা অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়। অন্যদিকে রাজ্য সরকারগুলিও তাদের রাজ্য তালিকাভুক্ত নির্দিষ্ট বিষয়ের ওপরে কর আরোপ ও সংগ্রহ করতে পারে, যেমন জমি ও বাড়ির ওপর কর, কৃষির আয়ের ওপর কর ইত্যাদি। বর্তমানে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি প্রবর্তনের ফলে কেন্দ্র রাজ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থায় এক ব্যাপক পরিবর্তন এসেছে। পরের পয়েন্ট হচ্ছে সাহায্যকারী অনুদান। রাজস্বের নিজস্ব উৎস সীমিত হওয়ায় রাজ্যগুলির আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সংবিধানে অনুদান বা গ্রান্টের ব্যবস্থা রাখা হয়েছে। সংবিধানের 275 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়ন করে ভারতের সঞ্চিত তহবিল থেকে রাজ্যগুলিকে বিধিবদ্ধ আর্থিক অনুদান দিতে পারে। মূলত যেসব রাজ্যে আর্থিক সাহায্য বেশি প্রয়োজন তাদেরই এই অনুদান দেওয়া হয়। এছাড়াও 282 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো জনকল্যাণমূলক উদ্দেশ্যে স্বেচ্ছাধীন অনুদান মঞ্জুর করতে পারেন, আর এই অনুদান ব্যবস্থার মাধ্যমে রাজ্যগুলির ওপর কেন্দ্রের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে। এবার হচ্ছে ঋণ গ্রহণের ক্ষমতা। কেন্দ্র ও রাজ্যগুলির ঋণ গ্রহণের ক্ষমতা ক্ষেত্রে সংবিধানে স্পষ্ট পার্থক্য নির্দেশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরে এবং বিদেশের যে কোনো স্থান থেকে ভারতের সঞ্চিত তহবিলে গ্যারান্টি দিয়ে স্বাধীনভাবে ঋণ গ্রহণ করতে পারে। অন্যদিকে রাজ্য সরকারগুলি কেবল ভারতের অভ্যন্তরেই ঋণ গ্রহণ করতে পারে এবং তারা কোনো বিদেশি ঋণ নিতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো রাজ্যের ওপর কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরানো ঋণ বকেয়া থাকে তবে নতুন করে ঋণ নিতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে অবশ্যই কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হয়। পরের পয়েন্ট আছে, দেখো, অর্থ কমিশনের ভূমিকা। এখানে কি বলা হচ্ছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক ক্ষেত্রে যাতে কোনো বড় ধরনের সংঘাত তৈরি না হয় এবং আর্থিক ভারসাম্য বজায় থাকে তার জন্য সংবিধানে একটি নিরপেক্ষ সংস্থার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন মনে করলে তার আগেই একটি অর্থ কমিশন গঠন করেন। এই কমিশন কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের আয় কিভাবে বণ্টিত হবে এবং রাজ্যগুলির আর্থিক অনুদান দেওয়ার মূল নীতি কী হবে সে বিষয়ে রাষ্ট্রপতির
কে গুরুত্বপূর্ণ সুপারিশ করে। এবার উপসংহারটা দেখে নাও, উপসংহারটা আর পড়ে বলছি না, উপসংহারটা দেখে নাও। এবার দুটো গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন আজকের ক্লাসে ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারা সম্পর্কে একটি টিকা। দেখো উত্তরটা দেখো, ভারতীয় সংবিধানের 3য় ভাগে উল্লেখিত মৌলিক অধিকারকে বাস্তবে রূপায়িত ও সুরক্ষিত করার জন্য 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে। সংবিধানের অন্যতম প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর এই বিশেষ ধারাটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন, কারণ এই আইনি রক্ষা কবচ ছাড়া অন্যান্য সমস্ত মৌলিক অধিকার নিছকই ফাঁকা ঘোষণায় পরিণত হতো। 32 নম্বর ধারা অনুযায়ী যদি রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ বা লঙ্ঘিত হয়, তবে তিনি ন্যায় বিচারের আশায় সরাসরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। নাগরিকদের এই সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ বা রিট জারি করেন। এগুলি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরম আদেশ, প্রতিষেধ, উৎপেষণ, অধিকার পিচ্ছা। আর এই রিটগুলির মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দেয়, যা নাগরিক অধিকারকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে 32 নম্বর ধারার ভূমিকা অনস্বীকার্য। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সংবিধানের 359 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিকার সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। সাধারণ গণতান্ত্রিক পরিস্থিতিতে একে কোনোভাবেই বাতিল করা যায় না। সংক্ষেপে 32 নম্বর ধারাটি ভারতীয় স্বাধীন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য আইনি হাতিয়ার। এবার মৌলিক অধিকারের তাৎপর্য, পরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের 3য় ভাগে অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা বর্ণিত মৌলিক অধিকারগুলি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নাগরিকদের সামগ্রিক বিকাশের অপরিহার্য মূল ভিত্তি হিসাবে বিবেচিত। এই অধিকারগুলির প্রধান তাৎপর্য হল এগুলি রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক শাসনের পথে সম্পূর্ণ রুদ্ধ করে, মানে শাসনের পথকে সম্পূর্ণ রুদ্ধ করে, অর্থাৎ বাধা দেয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে। রাষ্ট্র বা সরকার যাতে কোনোভাবেই তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকের ব্যক্তি স্বাধীনতা হরণ করতে না পারে, তার একটি শক্তিশালী বর্ম হলো এই মৌলিক অধিকার। এছাড়া সমাজ জীবনে সাম্য, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার অধিকারগুলির ভূমিকা অপরিহার্য, মানে এই অধিকারগুলির ভূমিকা অপরিহার্য। অস্পৃশ্যতা দূরীকরণ, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকলকে সমান সুযোগ প্রদান এবং ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার মাধ্যমে এটি একটি বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ সমাজ গঠন করতে সাহায্য করে। মৌলিক অধিকারগুলি শুধু রাষ্ট্রের স্বেচ্ছাচারের বিরুদ্ধে সুরক্ষা দেয় না, বরং প্রতিটি নাগরিকের নৈতিক, বহুদিক আধ্যাত্মিক বিকাশের জন্য একটি অবাধ ও অনুকূল পরিবেশ তৈরি করে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মাধ্যমে এই অধিকারগুলি বলবৎযোগ্য হওয়ায় এদের আইনি ভিত্তি অত্যন্ত দুর্বল। যদিও এই অধিকারগুলি অবাধ বা সীমাহীন নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও বৃহত্তর জনস্বার্থের খাতিরে এগুলির ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যায়। পরিশেষে বলা যায়, ভারতের মতো এক বিশাল ও বৈচিত্র্যময় দেশে জাতীয় সংহতি বজায় রাখতে এবং বহুদলীয় গণতন্ত্রকে অর্থবহ করে তুলতে মৌলিক অধিকারগুলি সাংবিধানিক ও ব্যবহারিক তাৎপর্য সত্যিই অনস্বীকার্য। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর এবং দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।